গল্পের শুরুতে একটি ছোট কাহিনী দেখানো হয়। সেখানে একজন জেলেকে দেখা যায় যে পানি খেয়ে প্লাস্টিকের বোতলটা সমুদ্রে ফেলে দেয়। এরই মধ্যে মাছ ধরার জালটি উপরে তুলতেই সেটার ভেতর থেকে এক ভয়ানক চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। মনে হচ্ছিল যেন কোনো প্রাণী সেখানে আটকা পড়েছে। এসব দেখে জেলেরা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সিন পাল্টে আমাদের একটি গ্রাম দেখানো হয়। সেখানে অনেক হাইটেক মিলিটারি ফোর্সকে আসতে দেখা যায়। তারা কোনো একটি বিশেষ বিষয়ে তদন্ত করার জন্য এই গ্রামে এসেছে। দেখা যায় জেলেরা যে অদ্ভুত প্রাণীটিকে ধরেছিল তারা সেটিকে আটকে রেখেছে। তারা ভেবেছিল এটিকে মেরে হয়তো অনেক টাকা আয় করতে পারবে, তাই তারা মৃতদেহটি গ্রামে নিয়ে আসে। কিন্তু জানাজানি হয়ে যায় মিলিটারি ফোর্স তদন্ত করতে চলে আসে। মিলিটারি ফোর্স এই সামুদ্রিক প্রাণীটিকে দেখে খুব অবাক হয়ে যায় এবং তারা এর নাম দেয় ওয়াটার ডেমন। তদন্ত করে তারা জানতে পারে এই প্রাণীগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী। প্রাণীটির দেহ গঠন থেকে তারা এটি ধারণা করে। মিলিটারি ফোর্স যখন দেহটি পরীক্ষা করে তখন তারা সেখানে একটি মুক্ত বসানো দেখতে পায়, কিন্তু পরে পরীক্ষা করে জানা যায় এই মুক্তটি প্রাকৃতিকভাবে তৈরি নয়। এটি এক ধরনের কৃত্রিম বা আর্টিফিশিয়াল জিনিস যা ভিডিও রেকর্ডের কাজ করে। এসব দেখে সেখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায়, কারণ এতদিন সবার ধারণা ছিল যে শুধু মানুষের নতুন সব জিনিস আবিষ্কার করতে পারে, কিন্তু পানির নিচের এই ডেমনরা মানুষের মতোই বুদ্ধিমান এবং তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে। আর এটি ভেবেই তারা বেশি চমকে যায়। তবে মিলিটারি কমান্ডো বেশি উত্তেজিত হয়ে পড়ে, কারণ সে এই প্রাণীটিকে তাদের নতুন আবিষ্কার হিসেবে গণ্য করেছে। এরপর কমান্ডো এটিকে ভালো করে স্ক্যান করার আদেশ দেয় এবং সবাই সেখান থেকে চলে যায়। তবে সেখানে বাকলি নামের একজন অফিসার থেকে যায়। সে সেই ওয়াটার ডেমনের সামনে সে ওপরওয়ালার কাছে প্রার্থনা করে, কারণ সে মনে করে এটিরও তো আমাদের মতোই একসময় প্রাণ ছিল, তাই সে প্রাণীটির আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। অন্যদিকে বাকলির অন্য টিম মেম্বাররা সমুদ্রের কাছে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে তদন্ত করার জন্য তৈরি হয়ে যায়। আসলে এই টিমের কমান্ডার সরকারের কাছে থেকে অনুমতি এনেছে যাতে সমুদ্রের গভীরে আরো তদন্ত করে এই বুদ্ধিমান প্রাণীদের সাথে যোগাযোগ করা যায়। রাতে দেখা যায় দুজন অফিসার সেই ওয়াটার ডেমনের শরীরটি পাহারা দিচ্ছিল। হঠাৎ তারা অদ্ভুত কিছু অনুভব করে এবং লক্ষ্য করে তাদের পায়ের নিচের মাটি চোরাবালির মতো হয়ে যাচ্ছে। সেখানে থাকা একজন নারী অফিসার নিজেকে সামলাতে না পেরে কোমর পর্যন্ত নিচে ঢুকে যায়। তখন অন্য পুরুষ অফিসারটি তাকে সাহায্য করতে হাত বাড়ালে একটি ভয়ানক কালো হাত এসে তাকেও নিচে টেনে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে পুরো জায়গায় পানিতে জমে যায় এবং সেখান থেকে ঠিক একই রকম দেখতে আরো একটি প্রাণী বেরিয়ে আসে। সেটি বেঁধে রাখা ওয়াটার ডেমনের দেহটি নিচে নিয়ে যায়। অ্যালার্মের আওয়াজ শুনে বাকি অফিসাররা সে রুমে ছুটে আসে, কিন্তু তারা সেখানে ডেমনের বডিটি দেখতে পায় না এবং তাদের দুই অফিসারকেও তারা কোথাও খুঁজে পায় না। অদ্ভুতভাবে ঘরের মেঝেটিও একদম আগের মতো ঠিক হয়ে গেছে। তবে বাকলি হঠাৎ করে মাটির ভেতরে একটি চিহ্ন দেখতে পায় এবং সেটিকে টেনে বের করে। এরপর মেঝে থেকে মাটি সরাতে তারা একজন অফিসারের হাত দেখতে পায়। এটি দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ বাস্তবে এটি একটি অসম্ভব ব্যাপার। বাকলি ভীষণ ভয় পেয়ে সোজা সমুদ্রের পাড়ে গিয়ে বসে পড়ে, কারণ তার জীবনে সে এমন অদ্ভুত আর ভয়ানক অভিজ্ঞতা আর কখনো করেনি। তার মন থেকে ভয় কিছুতেই যাচ্ছিল না। এদিকে তাদের কমান্ডো বেশ বিভ্রান্তির মধ্যে ছিল, কারণ কারো মাথায় এটা আসছিল না যে এটা কিভাবে সম্ভব। এখানে আরো একটি ব্যাপার জানা যায় যে এই মিলিটারি ফোর্সটি ছিল একটি স্পেশাল টিম যারা বৈজ্ঞানিকভাবে বোঝা কঠিন এমন সব রহস্যময় কেস সমাধান করার জন্য বিশেষভাবে ট্রেনিং পেয়েছে। কমান্ডো বাকলিকে সাহস জোগানোর চেষ্টা করে, তবে বাকলি বলে, আমি তো আপনাদের মতো কোনো পুলিশ বা মিলিটারি নই। আমি একজন সাধারণ সরকারি কর্মচারী। আমি শুধু মিলিটারি অফিসারদের মধ্যে কাজ করি। আমার তো এখন ছুটিতে থাকার কথা ছিল, কিন্তু আপনাদের সাথে যে লোকটির আসার কথা ছিল সে না আসায় আমাকে এই মিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি তো বাধ্য হয়ে এখানে এসেছি। আপনাদের মতো আমার কোনো মিলিটারি ট্রেনিং নেই। আমি এমন ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করার জন্য একদমই তৈরি নই। এসব শুনে কমান্ডো বাকলিকে বলে, শোনো, তোমার মতো এমন অনেক সাধারণ মানুষই কিন্তু ইতিহাসে অসাধারণ হয়ে আছে, তাই ভয় না পেয়ে সাহস নিয়ে কাজ করো। এরপর সে বাকলিকে ভেতরে যেতে বলে, কিন্তু এতেও বাকলির ভয় কমে না, তাই সে ওখানেই বসে থাকে। এরই মধ্যে সেখানে একজন নারী ক্যাপ্টেন আসে এবং বাকলিকে বলে, তুমি তো অবশ্যই জানো এই ওয়াটার ডেমনদের গুজব আমাদের দুনিয়াতে অনেক আগে থেকেই এসেছে। এমনকি আমাদের পূর্বপুরুষেরা এদের বিষয়ে অনেক কিছু বলাবলি করত। তাদের মধ্যে এই প্রাণীরাই নাকি আমাদের আগে এই পৃথিবীতে রাজত্ব করত। তারা শত শত বছর ধরে সমুদ্রের নিচে বাস করে আসছে, কিন্তু এত বছর পর কেন তারা পৃথিবীতে উঠে এসেছে এটাই চিন্তার বিষয়। তাছাড়া আমাদের এই ফোর্সের কাছে এই ওয়াটার ডেমনদের কথা অনেক আগেই এসেছিল, কিন্তু এতদিন সেটি গোপন রয়েছে। তদন্তে জানা গেছে এই ওয়াটার ডেমনরা খুবই শক্তিশালী। তারা যদি এই পৃথিবী থেকে বিলুপ্ত না হতো তাহলে হয়তো মানবজাতির কোনো অস্তিত্বই পাওয়া যেত না, কারণ একটা সময় পুরো পৃথিবী এদের নিয়ন্ত্রণে ছিল। এরই মধ্যে তারা শুনতে পায় অফিসাররা শোরগোল শুরু করে দিয়েছে। কাছে গিয়ে তারা দেখতে পায় একটি ওয়াটার ডেমন উপরে উঠে এসেছে। তাকে দেখে সব অফিসাররা সতর্ক হয়ে নিজেদের পজিশন নিয়ে নেয়। তখন বাকলি নিজের ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করে। সেখানে থাকা সব অফিসাররা বেশ আতঙ্কের মধ্যে ছিল। তখনই কমান্ডো সেখানে চলে আসে এবং সবাইকে নিজেদের অস্ত্র নিচে রেখে ট্রান্সলেটর মেশিন অন করার অর্ডার দেয়। এর মধ্যে সেই ওয়াটার ডেমনটি নিজের গলা থেকে অদ্ভুত এক আওয়াজ বের করতে শুরু করে। সেখানে থাকা মেশিনটি সেই আওয়াজ তাদের ভাষায় অনুবাদ করতে শুরু করে। সেখানে ওয়াটার ডেমনটি বলছিল,
তুমি আমাদের সঙ্গে কি মেরেছ, আর সেজন্যই আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। তোমরা আমাদের মেরেছ, আমরা আর চুপ থাকবো না। তখন কমান্ডো বলে, তোমরাও তো আমাদের দুজন অফিসারকে মেরে ফেলেছ, তাই এখন আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, হিসাব সমান সমান হয়ে গেছে, এখন আমাদের শান্তভাবে কথা বলা যেতে পারে। এ কথা শুনে সেই ওয়াটার ডেমন ভীষণ রেগে যায়, আর সাথে সাথে সবার ফোনে অ্যালার্ম বাজতে শুরু করে। দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ওয়াটার ডেমনরা উঠে আসতে শুরু করেছে। তাদের দেখে মনে হচ্ছিল তারা আবারও এই পৃথিবীকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য একসাথে চলে এসেছে, ঠিক যেভাবে তারা পৃথিবীর প্রাচীন মালিক ছিল। আজ আবারও তারা নিজেদের রাজত্ব বুঝে নিতে চলে এসেছে। পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে এদের ছড়িয়ে পড়তে দেখে পুরো পৃথিবীতে একদম আতঙ্ক তৈরি হয়ে যায়। এরপর জনগণ আর জাতিসংঘ ঠিক করে যেভাবেই হোক না কেন ওয়াটার ডেমনের সাথে মিটিং করতে হবে। মিটিং এর জন্য ব্রিটেনে একটি কনফারেন্সিং সেন্টার বানানো হয়। কিছুদিন পর সেখানে নদীর সাথে যুক্ত করে বিশাল বড় এক ধরনের টিউব নির্মাণ করা হয়, যেখানে মানুষের সাথে ওয়াটার ডেমনের প্রথম অফিসিয়াল মিটিং এর ব্যবস্থা করা হয়েছিল। সেখানে পুরো পৃথিবীর যৌথ ইন্টেলিজেন্স ফোর্সের কমান্ডার ক্যাট নামের একজন মহিলাকে দেখা যায়, যে এই মিটিং এর প্রধান প্রতিনিধি হিসেবে রয়েছে। সে শুধু একটি দেশের নয়, বরং পুরো পৃথিবীর সব দেশগুলোর হয়ে প্রতিনিধিত্ব করছিল। মিটিং এর আগে টেকনিশিয়ানরা সে টিউবে পানি ভরে দেয়। মনিটরে দেখা যায় সেই টিউব দিয়ে সেখানে অনেক ওয়াটার ডেমন চলে আসছে। এরপর তারা সবার সামনে চলে আসে। সবার শেষে সেখানে আরো একটি ওয়াটার ডেমন চলে আসে, কিন্তু সেটিকে দেখতে অনেকটাই মানুষের মতো, তাও আবার মেয়েদের মতো। হয়তো সে পুরো ওয়াটার ডেমনদের রানী ওয়াটার ডেমনের চেহারা একদম মানুষের মতো সব এক্সপ্রেশন দেখা যাচ্ছিল, যা দেখে সবাই বুঝতে পারে সত্যি এরা ভীষণ বুদ্ধিমান প্রাণী। তবে অবাক করার বিষয় হলো, পানিতে থাকলেও এরা পানির বাইরেও একদম মানুষের মতো শ্বাস নিতে পারছিল, উভচর প্রাণীর মতো যারা পানি আর মাটি উভয় জায়গাতে স্বাভাবিকভাবে বাস করতে পারে। এরপর মিটিং শুরু হয়ে যায়। এরপর সেখানে মানুষের প্রতিনিধি হিসেবে একজনকে দেখা যায়, যার নাম হলো ডগ জনাথন, যে কিনা জাতিসংঘ থেকে প্রতিনিধিত্ব করছিল। সে উঠে সবার সামনে কিছু বলতে যাবে, ঠিক সে সময় ওয়াটার ডেমন কুইন তাকে মাঝপথে থামিয়ে দেয়, কারণ সে এতক্ষণ ডেমনদের ভাষায় কথা বলার চেষ্টা করছিল। কিন্তু ডেমন কুইন তাকে থামিয়ে দিয়ে মানুষের ভাষায় কথা বলতে শুরু করে। এসব শোনা মাত্রই সেখানে থাকা সবাই একদম অবাক হয়ে যায়। এরপর জাতিসংঘের প্রতিনিধি একটি গাছ বের করে কুইনকে জানায়, আমরা আপনাদের জন্য সাধারণ উপহারটি এনেছি। এটি হলো মাউন্ট এভারেস্টে বরফের উপর জন্ম নেওয়া একটি সুগন্ধি ফুলের গাছ। কিন্তু কুইন উল্টোতে রেগে যায় আর তার কাছে থাকা কিছু একটা সামনে ফেলে দেয়। সে বলে, দেখো, আমিও তোমাদের জন্য কিছু উপহার এনেছি, কিন্তু এগুলো হলো আমাদের বাচ্চা, যারা জন্মানোর আগেই তোমাদের ফেলা ময়লা আবর্জনার জন্য মারা গেছে। এ কথা শুনে সেই জাতিসংঘের প্রতিনিধি বলে ওঠে, এমনটা কখনোই সত্য হতে পারে না, আমরা এখন অনেকটাই সতর্ক হয়ে গেছি, আমরা তো উল্টো সমুদ্র পরিষ্কার করছি। তখন কুইন রেগে তাকে থামিয়ে দেয় এবং কড়া হুঁশিয়ারি দিয়ে বলে, আর একটা কথা তুমি বলবে না। এরপর সে বাকলির দিকে ইশারা করে। তখন সবাই বাকলির দিকে তাকায়। এরই মধ্যে স্ক্রিনে বাকলির ভিডিও দেখা যায়। আর এখানে রানী সবাইকে জানায় সে কেন বাকলিকে নির্বাচন করলো, কারণ সেদিন একমাত্র বাকলি সেই মৃত ডেমনটির আত্মার শান্তির জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করেছিল। কুইন জানায়, তোমাদের মধ্যে এই লোকটি একমাত্র ভালো মানুষ, কারণ সেই আমাদের সেই মৃত সঙ্গীর জন্য মন থেকে সম্মান প্রকাশ করেছিল। সেজন্য তোমাদের সবার মধ্যে এই লোকটাই হলো যোগ্য মানুষ, যে আমাদের সাথে কথা বলতে পারবে। এদিকে বাকলি তো কিছুই বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একটা সাধারণ মানুষকে কুইন পুরো বিশ্বের প্রধান প্রতিনিধি বানিয়ে দিল। তবে সেখানে থাকা প্রধান কমান্ডার ক্যাট, যিনি পুরো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কমান্ডার, এই বিষয়টি নিয়ে তিনি বেশ টেনশনে পড়ে যায়, কারণ বাকলির তো তাদের মতো বুঝিয়ে বলার ক্ষমতা নেই। সে যদি সহজ সরলভাবে কিছু বলে বসে, তাহলে ওই ওয়াটার ডেমনদের সাথে তাদের একদম ঝামেলা লেগে যেতে পারে। কিন্তু ডেমন কুইন সোজা জানিয়ে দেয়, সে কথা বললে একমাত্র বাকলির সাথে কথা বলবে। সে আরো জানায় তারা সবাই বাকলিকে পুরো মানবজাতির প্রতিনিধি হিসেবে মনে করছে। এরপর বাকলি ডেমন কুইনের সামনে এসে বলে, কিন্তু আমি তো নিজেকে প্রতিনিধি হিসেবে মানি না, আমি তো একটা সাধারণ মানুষ। বাকলির কথা শুনে ওয়াটার ডেমন কুইন বলে, আমি তো সেই কারণে তোমাকে নির্বাচন করেছি, কারণ বাকিদেরও জানা উচিত সাধারণ মানুষেরও একটা গুরুত্ব আছে। তবে ক্যাট কিছুতেই কোনো ঝুঁকি নিতে চাইছিল না, তাই সে রানীর কাছে কিছুটা সময় চায় এবং আবারও নতুন করে মিটিং শুরু করা হয়। সেখানে শুধু বাছাই করা 50 জন সাংবাদিককে আনা হয়। তাদের ছবি তোলার অনুমতি থাকলেও কোনো লাইভ করার পারমিশন দেওয়া হয় না। অন্যদিকে বাকলিকে ট্রেনিং দেওয়া হচ্ছিল, তাকে শুধু স্ক্রিনে লেখা কথাগুলোই বলতে বলা হয়। কমান্ডো তাকে এছাড়া আর একটা কথা অতিরিক্ত বলতে বারণ করে। এরপর আবারও মিটিং শুরু হয়। এরপর আবারও টিউবে পানি ভরা হয় এবং ওয়াটার ডেমনরা সেখান থেকে এসে হাজির হয়। দেখা যায় বাকলি একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। বাকলির চোখের সামনে একটি টেলিপ্রম্পটার রয়েছে, যেটার সাহায্যে সাংবাদিকরা খবর পড়ে। বাকলি সেটা দেখে ওই কথাগুলো বলে ওয়াটার ডেমনকে স্বাগত জানায়। এরপর বাকলি সেই স্ক্রিপ্ট অনুযায়ী মানুষের পক্ষে দাবি জানায়, কিন্তু তার আগেই ওয়াটার ডেমন কুইন বাকলিকে থামিয়ে দেয়। সে বাকলির কাছে এক গ্লাস পানি চায় এবং বলে, তোমার কাছের ওই নদী থেকে এক গ্লাস পানি নিয়ে আসো। এ কথা শুনে একজন সৈন্য সেই নদীর কাছে চলে যায়।
যায় এবং সেখান থেকে কিছুটা পানি নিয়ে আসে, কিন্তু সেই পানি ছিল ভীষণ নোংরা আর দুর্গন্ধযুক্ত। এরপর সে পানির গ্লাসটি এনে বাকলির হাতে ধরিয়ে দেওয়া হয়। রানী বাকলিকে জানে তাকে ওই পানিটা খেতে হবে, কিন্তু পানির ভেতরে ভাসতে থাকা ময়লা আর হলুদ কণা দেখে বাকলি ঘাবড়ে যায়। এদিকে মাইক্রোফোনের মাধ্যমে কমান্ডো বাকলিকে বলতে বলে, রানীকে বলো এই পানি খাওয়ার আগে আমরা সেটা ফিল্টার করি, আর এই পানিটা এখন দূষিত অবস্থায় রয়েছে। বাকলি সেই কথা বলতে যাবে তার আগেই রানী তাকে থামিয়ে দেয়। রানী বলে, আমি বাকিদের মতো তোমার মুখ থেকে রাজনীতিবিদের মতো কথা শুনতে চাই না, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি, কোনো পুতুলের সাথে নয়। তুমি এখনই হেডফোন খুলে ফেলো এবং নিজের মতো কথা বলো, নিজের মন থেকে কথা বলো। তখন বাকলি কিছুটা সাহসের সাথে হেডফোন খুলে ফেলে আর নিজের মতো করে কথা বলতে শুরু করে। সে বলতে শুরু করে, হ্যাঁ, মানুষ সত্যি অনেক বোকা আর স্বার্থপর, এমনকি তারা একটু সুবিধার জন্য নিজেদের বাসস্থানকে দিন দিন ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এমনকি এখন যে আমরা দুই পক্ষে কথা বলছি, এই সামান্য সময়ের মধ্যে শত শত কারখানা নদীর পানি নষ্ট করছে, শত শত জাহাজ সমুদ্রকে বিষাক্ত করে তুলছে। বাকলির কথাগুলো শুনে ডেমন কুইন বেশ খুশি হয় এবং সে বাকলির অনেক প্রশংসা করে। বাকলি এটা ভাবে খুশি হয় যে সে ভালো একটা কাজ করছে, কিন্তু পেছনে তাকাতে সে লক্ষ্য করে সবাই তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, যার মানে হলো বাকলি নিজের মনের কথাগুলো বলতে গিয়ে ভুল করে পুরো মানবজাতিকে বিপত্তির মুখে ফেলে দিয়েছে। এদিকে দেখা যায় একটা টিম ওয়াটার ডেমনদের বডি স্ট্রাকচার নিয়ে গবেষণা করতে শুরু করেছে, এমনকি ওয়াটার ডেমনদের সেই মৃত ডিমগুলো নিয়ে গবেষণা চালিয়ে যায়। তবে এখান থেকে মানুষ একটা বিশেষ কথা জানতে পারে যে মানুষের যেমন কোনো খবর ভাইরাল করতে মিডিয়া বা কিছু সময় প্রয়োজন হয়, কিন্তু এই প্রাণীরা মুহূর্তের মধ্যে সবার সাথে যোগাযোগ করতে পারে, যার মানে রানী যেখান থেকে কমান্ড দিক না কেন বাকিরা সবাই সেটা জানতে পারে। তবে কমান্ডো ক্যাট এসব কিছুই বিশ্বাস করতে পারছিল না। সে মনে করে এই প্রাণীদের বডিতে যে মুক্তোর মতো ক্যামেরা পাওয়া গিয়েছিল হয়তো সেটা ট্রান্সমিটারের মতো কাজ করে, তার মানে ওই ওয়াটার ডেমনদের ব্যাপারে এখন তাদের আরো বেশি রিসার্চ করতে হবে। সে তার টিমকে বলে এই কাজ করার জন্য এই প্রাণীদের সাথে তাদের এভাবে কথা চালিয়ে যেতে হবে। এরপর আবার একটি মিটিং করা হয় আর সেখানে বাকলি রানীকে প্রতিশ্রুতি দেয় যে মানবজাতি 2065 সালের মধ্যে দূষণ 50% কমিয়ে আনবে আর বাকিটা খুব দ্রুত হয়ে যাবে। কিন্তু রানী জানে এটা অনেক ধীর গতি, তাছাড়া প্রতিনিয়ত এই ময়লা আবর্জনার কারণে তাদের প্রজাতির অনেকেই মারা যাচ্ছে। এর মধ্যে আরো 40 বছর অপেক্ষা করা উচিত হবে না। তখন বাকলি তাকে বুঝিয়ে বলে, পরিবেশ উন্নতি করতে হলে তো আগে আমাদের সেই মতো লোক জোগাড় করতে হবে, তারপর কাজ শুরু হবে। আর তাছাড়া এত কাজ তো আর তাড়াতাড়ি শেষ করতে পারবে না। অর্থাৎ সে আবারও অন্যদের শেখানো কথাগুলো কপি করে বলছে। তখন রানী বলে ওঠে, সত্যি কি তোমাদের এই মানবজাতিরা যুদ্ধে নামার আগে পরিবেশের উন্নতি করতে রাজি আছে? এটা শুনে বাকলি আবারও কিছু বলতে যাবে, কিন্তু তখনই রানী বাকলিকে বলে, উপরের দিকে তাকাও, দেখো পুরো শহর একদম অন্ধকার হয়ে আসছে। সবাই ভাবছে হয়তো ঝড় উঠবে, নয়তো বৃষ্টি আসতে চলেছে, কিন্তু মোটেও তেমনটা নয়। দেখা যায় মানবজাতি নদী বা সমুদ্রে যত পরিমাণ ময়লা ফেলেছে, যেমন নোংরা জিনিস, পলিথিন, প্লাস্টিকের জিনিস ইত্যাদি, সবকিছু পৃথিবীতে একদম বৃষ্টির মতো ঝরে পড়তে শুরু করেছে। পুরো পৃথিবীতে একদম আতঙ্কের মতো এগুলো ঝরে পড়তে শুরু করে। দেখা যায় বাইরের সব লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করেছে এবং যে যার মতো ছোটাছুটি শুরু করেছে। তারা কেউ কিছুতে বুঝে উঠতে পারছিল না যে সমুদ্রের সব ময়লা আবর্জনাগুলো কিভাবে আকাশ থেকে ঝরে পড়ছে। দেখতে দেখতে কিছু সময়ের মধ্যে পরিষ্কার রাস্তা একদম ময়লা আবর্জনায় ভরে স্তূপের মতো হয়ে যায়। পুরো শহর একদম ময়লায় তলিয়ে যায়। এমনকি অবাক করা বিষয় হলো 100 বছর আগে ডুবে যাওয়া সেই টাইটানিক জাহাজটিও একদম নিউ ইয়র্ক সিটির মাঝখানে ফেলে দেয়। এসব কিছুর মাধ্যমে রানী বোঝাতে চাইছিল নিজেদের ময়লা অন্যদের উপর ফেলে তাদের কেমন লাগে। এতদিন তোরা যা আমাদের উপর ফেলেছিস, আজ সেগুলো আমরা তোদের উপরে ফেলে দিলাম। এই ভয়ানক অবস্থায় বিশ্বের বড় বড় দেশগুলো একদম থমকে যায়। এবার প্রতিটি দেশের লিডাররা পরিবেশ বান্ধব ভাষণ দিতে শুরু করে, এমনকি তারা মানবজাতিকে একজোট হয়ে এই সংকট মোকাবিলা করার জন্য আহ্বান জানায়। এরপর অনেক চেষ্টার পর আবারও মানবজাতির সাথে জলজাতির একটা মিটিং ডাকা হয় আর এখানে বাকলি আবারও গভর্নমেন্ট অফিসারদের শিখিয়ে দেওয়া কথাগুলো বলতে শুরু করে। সে একদম রাজনীতির কায়দায় শান্তভাবে রানীকে বোঝানোর চেষ্টা করে। সে রানীকে শান্তভাবে মিলেমিশে থাকার কথা বলে। সে আরো জানা যদি আবেগের বশে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো সেটি দুপক্ষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে এখানে রানী সরাসরি বলে দেয়, এগুলো তো তোমাদের মানুষেরই ফেলে দেওয়া ময়লা আর সেগুলো এখন আবারও তোমাদের কাছে ব্যাক করেছে। তবে বাকলি কোনোভাবে রানীকে শান্ত করে। এর মধ্যে ক্যাট বাকলিকে জানায় ওয়াটার ডেমনকে এটা বলতে যে তারা যেন যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। পাশাপাশি মানুষ পৃথিবীর অন্য কোনো প্রজাতির সাথে যুদ্ধ জড়াতে চায় না। এসব শুনে রানীও মাথা নেড়ে সম্মতি জানায়। সে বলে তারা মানবজাতিকে আর কোনো সমস্যায় ফেলবে না, কিন্তু তার জন্য মানবজাতিকে 3টি শর্ত পালন করতে হবে। প্রথমত সমুদ্র আর নদী দূষণ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত মানবজাতি আর জলজাতির বসবাসের জায়গা অফিসিয়ালি ভাগে ভাগ করা হবে। এটা শুনে সবাই ধারণা করে সমুদ্র তো অনেক বিশাল, হয়তো তারা সমুদ্রের কোনো একটা নির্দিষ্ট অংশে থাকবে আর বাকি জায়গায় হয়তো মানুষেরাই থাকবে। কিন্তু এখানে রানী পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সমুদ্র আর নদী সহ সব রকমের পানি থাকার জায়গাগুলো থাকবে তাদের। এমনকি মানুষ এখন থেকে সমুদ্রপথে জাহাজ নিয়ে যেতে পারবে না, এমনকি সমুদ্রের উপর দিয়ে কোনো প্লেনও যেতে পারবে না, কারণ এসবের মাধ্যমে সমুদ্র দিন দিন দূষিত হচ্ছে। কিন্তু এমন অদ্ভুত কথাবার্তা শুনে সেখানে থাকা প্রত্যেকেই ভীষণ রেগে যায়।
এমনকি সেই দেশের প্রতিনিধিরা তো ভীষণ রেগে যায় যাদের অর্থনীতি সমুদ্রের উপর নির্ভরশীল। আর এভাবে সমুদ্র আর আকাশ বন্ধ হয়ে গেলে তাদের তো না খেয়ে মরতে হবে। সবার এমন কথা শুনে রানী চিৎকার করে সবাইকে থামিয়ে দেয়, যাতে করে সেখানে থাকা সবাই একদম চুপ হয়ে যায়। এসব দেখে বাকলি সবার পক্ষ থেকে রানীর কাছে ক্ষমা চায় আর তাকে বুঝিয়ে বলে মানুষেরা একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছে। তবে রানী বলে ওঠে, আমি তো মাত্র 2টি শর্তই বলেছি, আর তাতেই তোমরা এমন করছো। আমার 3 নম্বর শর্ত হলো, আমি এই স্টিল আর কংক্রিটের বিল্ডিং একদমই পছন্দ করি না। আমি এখানে অনেক কষ্ট করে এসেছি, কিন্তু এরপরে মিটিং আমি কোথায় আর কোন জায়গায় করব সেটা আমি ঠিক করব। এটা বলে সে ম্যাপে একটা জায়গা দেখায়, যেটা ছিল পানির সবচেয়ে গভীরতম জায়গা, যা মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত। আর সেই জায়গাটা হলো পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা। তবে ওখান থেকে আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় বড় সাবমেরিনগুলোর মধ্যে একটাও নিচে যেতে সক্ষম হয়নি, এমনকি অর্ধেকটা যেতেও সফল হয়নি। আর সেই জায়গায় গিয়ে মিটিং করা মানুষের জন্য একদম অসম্ভব ব্যাপার। তবে রানী বলে ওঠে, কি বলো তোমরা সবাই, পরে মিটিং এর জন্য প্রস্তুত তো? তোমরা কি রাজি আছো নাকি না? কিন্তু বাকলি তো এসবের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে বলে ফেলে, হ্যাঁ, আমরা পরবর্তী মিটিং এর জন্য প্রস্তুত আছি। আর এই জায়গাতেই পরবর্তী মিটিং হবে, আর এখানেই এই মুভির সেকেন্ড পার্ট শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যদি পরবর্তী পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি তাও কমেন্ট করে জানিয়ে দিও। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।